উনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেইভাবে পড়ছি। গ্রামের শেষ সীমানায় একটা খ্রিস্টিয়ান কবরস্থান। আজ সকালেই কফিন সমেত একটি তরুণীর লাশ দাফন করা হয়েছে। কোদাল হাতে দুই যুবক এগিয়ে আসছে এই কবরস্থানের দিকেই। চারিদিকে শুনশান নীরবতা বিরাজমান, শুধু থেকে থেকে শেয়ালের হুক্কা হুয়া ডাক শোনা যাচ্ছে। কবরের সীমানায় আসা মাত্রই সামনে দিয়ে দুইটা নেরি কুত্তা লেজ নাড়িয়ে ঘেউ ঘেউ করে দৌড়ে চলে গেল। যুবক যুগল এগিয়ে গিয়ে কবরস্থানের গেট খোলা মাত্রই ক্যাট করে একটা শব্দ তুলে পুরনো গেটখানা খুলে গেল। তারা উভয়ই একে অপরের দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিল। তারপর ধীর পায়ে এগিয়ে চলল। তারা গিয়ে থামে সেই নতুন কবরটির সামনে। তারপর একজন বলে ওঠে, এটি সেই কবর যা আজ সকালে দেওয়া হয়েছে। অপরজন বলে, তাহলে দেরি কিসের, কাজে লেগে পড়ো। দুইজনই পরনের জ্যাকেট খুলে কবর খোঁড়ার কাজে লেগে যায়। কবর খুঁড়তেই বেরিয়ে আসে একটা চকচকে নতুন কফিন। দুজনেই নেমে যায় কবরে। তারপর উপরে উঠিয়ে নিয়ে আসে কফিনটা। কফিনের উপর খোদাই করে লেখা, হ্যাপি জার্নি জেনিফার। দুজনের মুখেই তৃপ্তির হাসি। তাদের মধ্যে একজন ধীরে ধীরে কফিনের উপরের ঢাকনা সরাতেই বেরিয়ে আসে একটা থপথপে ফর্সা মেয়ের লাশ। লাশটা এতটাই সতেজ আর টাটকা যে মনে হচ্ছে এখনই জেগে উঠবে। মুখে পৈশাচিক হাসি ফুটে উঠল দুইজনের। চোখগুলো লোভে চকচক করছে, যেন অতি অপেক্ষমান কিছু পেয়ে গেছে তারা। দাঁড়িয়ে থাকা অপরজন বলল, তাড়াতাড়ি করো, কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। তারা লাশটি মাটিতে রেখে কফিনটি বন্ধ করে আবারও কবরে নামিয়ে রাখে। তারপর উপর থেকে মাটি চাপা দিয়ে রাখে, যাতে কেউ বুঝতে না পারে এটা কখনো খোদাই করা হয়েছিল। কাজ শেষে তারা লাশটি কাঁধে উঠিয়ে নেয়। তারপর কবরস্থানের বিপরীতমুখী একটা সরু রাস্তা দিয়ে হাঁটতে থাকে। কিছু দূর যাওয়ার পর তারা গিয়ে থামে একটা বড় প্রাসাদের সামনে, যেখানে গম্ভীর একটা আবহাওয়া বিরাজমান। একটা কাকপক্ষীর সাড়াও নেই, নিস্তব্ধ চারিদিক। প্রাসাদের গেট খুলে তারা ভেতরে প্রবেশ করে। তাদের মাথার উপর দিয়ে কয়েকটা বাদুড় নিঃশব্দে এমনভাবে উড়ে গেল যেন অল্প আওয়াজ হলেই তাদের উপর বিপদ নেমে আসবে। প্রাসাদের ঠিক সামনেই একটা বড় সড়ো ফোয়ারা। তার চারপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে ঝাউ গাছ। ঝাউ গাছের গা বেয়ে চলে গেছে উভয় পাশেই দুইটা রাস্তা। তারা দুজনেই একটা রাস্তা দিয়ে এগিয়ে গেল। ফোয়ারার রাস্তা অতিক্রম করার পর তারা একটা গর্জন শুনতে পেল। ক্ষুধার্ত বাঘিনী যেমন আর্তনাদ করে, ঠিক তেমনি। দুজনের হাঁটু কাঁপছে। ভয়ে ভয়ে এগিয়ে গেল প্রাসাদের বড় দরজার সামনে। একে অপরের দিকে ভীত চিত্ত নয়নে তাকায় তারা। তারপর লাশটি ফ্লোরে রেখে দৌড়ে ঝাউ গাছের আড়ালে লুকিয়ে পড়ে। কয়েক মিনিটের ব্যবধানে একটা দমকা হাওয়ায় দরজাটা ধপাস করে খুলে গেল। যুবকগুলোর বুক দুরু দুরু কাঁপছে। তারা ঈগল চোখের তীক্ষ্ণ দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে আছে। হঠাৎ সেখানে উপস্থিত হলো একটা ভয়ঙ্কর দেখতে মহিলা, যে লম্বায় প্রায় 9 ফুট সমান হবে। তার চুলগুলো ধবধবে সাদা, চুলগুলো গড়িয়ে পড়েছে টাকনুর নিচ অবধি। চোখ দুটো সবুজ আর মুখের দুই পাশে বড় দুইটা দাঁত উকি দিচ্ছে। চেহারা অস্বাভাবিক ফ্যাকাশে, যেন কোনো মৃত মানুষ। হাতে পায়ের নখগুলো ইয়া বড় বড়। মহিলাটি যুবক যুগলের দিকে তাকিয়ে একটা ভয়ঙ্কর হাসি দিল। ঠোঁটের ফাঁক দিয়ে কালো কুচকুচে দাঁতগুলো বেরিয়ে এসেছে। যুবকদের জানে পানি শুকিয়ে গেল। দুজনেই ভয়ে কাঁপাকাঁপি করছে। মহিলাটি হাত থেকে একটা লাল ছোট পোটলা ছুঁড়ে মারে তাদের সামনে। তারপর একটু ঝুঁকে লাশটির এক পা ধরে টেনে নিয়ে যায় প্রাসাদের ভেতর।
মহিলাটি ভেতরে যেতেই ঠাস করে দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। যুবক দুই এগিয়ে এসে লাল পোটলাটা হাতে নিয়ে দৌড়ে প্রাসাদের গেট দিয়ে বেরিয়ে যায়। তারা দৌড়াতে দৌড়াতে মেইন রাস্তায় এসে থামে, যেখান থেকে ক্রিশ্চিয়ান কবরস্থানটা স্পষ্ট দেখা যায়। তারপর একজন হাতে লাল পোটলাটা খোলে। পোটলা খুলতেই সেখানে স্বর্ণ মুদ্রার ঝলমলিয়ে ওঠে। দুজনের ভয় কেটে গিয়ে মুখে শয়তানি হাসি ফুটে ওঠে আবারও। রেজা ঘুমের মধ্যে চিৎকার চেঁচামেচি শুনে লাফিয়ে ওঠে। তার বুক অস্বাভাবিক কাঁপছে। গভীর ঘুম থেকে হঠাৎ জাগ্রত হওয়ায় এমন হচ্ছে। সে লক্ষ্য করে পাশের রুম থেকে চিৎকার আসছে। সে দৌড়ে সেদিকে যায়। রুমে ঢুকেই একটা মেয়ে তার বুকে ঝাঁপিয়ে পড়ে। মেয়েটি হাউমাউ করে কান্না করছে। রেজা তাকে অতি আদরে জড়িয়ে রেখেছে। মেয়েটি কান্নার গতি আরো বাড়িয়ে দিয়েছে। রেজার চোখেও জল। সে নিজের চোখের জল অতি সন্তর্পণে মুছে ফেলে। তারপর মুখে মেয়েটি একটা হাসি ফুটিয়ে বলে, কিরে পেতনি, মাঝরাতে এমন ভয়ানক আওয়াজ করছিস কেন? তোর এই আওয়াজে তো ভূতপ্রেতদের কানের পর্দা চলে যাবে। মেয়েটির কান্নারত মুখে রাগ ফুটে ওঠে। সে মুখ দিয়ে চ শব্দ উচ্চারণ করে। রেজার দিকে তাকিয়ে আর তার বুকে কিল ঘুষি মারতে থাকে। রেজা হাসি থামিয়ে মুখ কালো করে বলে, এই নিয়ে তুই আমার বুক পাঁজরের 5টি হাড্ডি ভেঙে দিয়েছিস। আমি এর ক্ষতিপূরণ চাই চাই চাই। মেয়েটির মুখে হাসির ছিলকা ফুটে উঠল। সে চোখ মুছে বলল, ভাইউ, তুই কবে মানুষ হবি? দেখছিস আমি কান্না করছি আর তুই এমন আবল তাবল বকেই যাচ্ছিস। রেজা মুখে হাসির রেখা ফুটিয়ে বলল, আমার লক্ষ্মী বোনটার চোখের জল দেখলে আমি দিশাহারা হয়ে যাই। তখন মাথায় একটাই চিন্তা আসে, কিভাবে আমার পেতনি বোনটার মুখে হাসি ফোটাবো। কি, আবার পেতনি বলছিস? ও চরি, ভুল হয়েছে। পেতনি না, শাকচুন্নি হবে। ভাইউ, ভালো হবে না কিন্তু। রেজা মুচকি হেসে বলে, আচ্ছা ঠিক আছে, এখন ঘুমিয়ে পড়, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। ভাইউ, আমি আজকেও ওই স্বপ্নটা দেখেছি। সব ঠিক হয়ে যাবে বোন। তোকে না বলেছি সব সময় হাসি খুশি থাকবি? অতীতের কোনো কিছু মাথায় রাখবি না। যা হয়ে গেছে এখন আমাদের ওইসব ভুলে যাওয়া উচিত। আর ডাক্তার কিন্তু বলেছে তোর এই চিন্তা ব্যারাম দূর করতে হবে, নয়তো একদিন তুই পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবি আর ছোট বাচ্চারা তোকে ইট পাথর মারবে। ভাইউ, আবার শুরু করেছিস? তুই একটা পচা ভূত, তোকে তো আমি। বলেই রেজা চুল টেনে ধরে। চুল ছাড় দিয়া, তুই বড্ড পাজি হয়েছিস। কথায় কথায় আমার চুল টানিস। এভাবে করলে আমার চুল সব উঠে মাথা টেবিল টেনিস হয়ে যাবে। তখন কে আমাকে বিয়ে করবে? কে হবে আমার টেবিল টেনিসের দর্শক? তুই আস্ত একটা পাগল ভাইউ। তোর কপালে মেয়ে জুটবে না বলে দিলাম। বদদোয়া করছিস? এভাবে তো শত্রু বন্ধুকে বদদোয়া দেয় না। ভাইয়া, কি বলিস এসব? তোর মাথায় ছিট উঠে গেছে, বুঝতে পেরেছি। তুই তো তাই বলবি। আচ্ছা ঠিক আছে, আর কথা না, আয় শুয়ে পড়, আমি তোর চুলে বিলি কেটে দিচ্ছি। মেয়েটি শুয়ে পড়ে। রেজা তার পাশে বসে মাথার চুলে বিলি কেটে দিচ্ছে। মেয়েটি চোখ বুঝে নিয়েছে, তবে চোখ জোড়া থেকে মুক্তদানা গড়িয়ে পড়ছে। রেজা চুলে বিলি কেটে দিচ্ছে আর অসহায় চোখে তার বোনের দিকে তাকাচ্ছে। কি থেকে কি হয়ে গেছে তার বোনটি। 4 বছর আগের একটা ঘটনায় তাদের জীবনটা একেবারে এলোমেলো করে দিয়েছে। আজ প্রথম না, বিগত 4 বছর ধরে দিয়া ডিপ্রেশনে ভুগছে, যার ফলস্বরূপ তার অনিদ্রা আর ভয়ঙ্কর স্বপ্ন আসে। সব সময় মনমরা হয়ে থাকে। রেজা অনেক ভালো ডাক্তার দেখিয়েছে, কিন্তু কিছুতেই দিয়া সেই সময়টা থেকে বের হয়ে আসতে পারছে না। ডাক্তার বলেছে গভীরভাবে মানসিক আঘাত পাওয়ায় দিয়ার ব্রেইনে ইনজুরি হয়েছে, যার ফলপ্রসূ তার এত ভোগান্তি। আমি শামীম রেজা, জব করি মাল্টিন্যাশনাল একটা কোম্পানিতে। পরিবার বলতে আছে আমার এই ছোট বোনটি। বড় হয়েছি একটা এতিমখানায়। বাবা মা বলতে এতিমখানার দায়িত্বরত কর্মকর্তা খসরু চাচাকেই বুঝি। দিয়া আমার আপন বোন নয়,
আমি যখন 5 বছরের, তখন এতিমখানার গেইটের বাইরে একটা ছোট্ট ফুলকে কেউ ফেলে চলে যায়। খসরু চাচা তাকে এতিমখানায় নিয়ে আসেন। আমি যখন প্রথম দিয়াকে দেখি, ছোট্ট একটা পুতুল, সে হয়তো 3-4 মাসের হবে। তখন থেকেই তাকে নিজের কাছে রাখতে বায়না ধরি। ছোট্ট ফুল ধীরে ধীরে বড় হচ্ছিল। অনেকেই তাকে দত্তক নিতে যাচ্ছে, কিন্তু আমার কান্নাকাটির জন্য খসরু চাচা তাকে কাউকে নিতে দেয়নি। আমাকে যেভাবে নিজের কাছে রেখে দিয়েছে, সেভাবেই দিয়াকেও আমার জন্য রেখে দিয়েছে। আমার 18 বছর হওয়ার পরে আমি এতিমখানা থেকে বেরিয়ে ছোট্ট এক রুমের একটা বাসা ভাড়া নেই। দিয়াকেও সাথে নিয়ে আসি। তারপর বিভিন্ন দোকানে ছোটখাটো চাকরি করে নিজের এবং বোনের লেখাপড়া চালাই। আমি পড়া কমপ্লিট করে ভাগ্যক্রমে একটা ভালো পোস্টে জব পেয়ে যাই। তারপর থেকে আমাদের আর পেছনে তাকাতে হয়নি। বড় একটা বাসা নিয়েছি। বোনকে নিয়ে সুখেই শান্তিতে দিন কাটছিল। কিন্তু আমার একটা ভুলের কারণে আমাদের জীবনটা এলোমেলো হয়ে যায়। রেজার ভাবনার মধ্যেই মোবাইলে টুং করে একটা আওয়াজ হলো। রেজা তাকিয়ে দেখলো বোন ঘুমিয়ে গেছে। সে বালিশের পাশ থেকে মোবাইল হাতে নিয়ে দেখলো মেসেজ এসেছে। মোবাইল হাতে থাকা অবস্থায় পরপর 2টা মেসেজ আসলো। আরো স্ক্রিনে নাম ভাসছে, ফাইজু। রেজা কপাল কুঁচকে বলল, এই ভূতনি এত রাতে দিয়াকে মেসেজ করছে কেন? তখনই আরেকটা মেসেজ আসলো। রেজা এবার কৌতূহল দমাতে পারল না। সে স্ক্রিনে স্ক্রল করতেই পিন চাইল। ইস, মোবাইল তো লক করা, এখন কি করি? পাশে শুয়ে থাকা দিয়ার দিকে তাকিয়ে ভিলেন মার্কা হাসি দিল সে। তারপর দিয়ার আঙুলের চাপ নিয়ে ফিঙ্গারপ্রিন্ট লক খুলে হোয়াটসঅ্যাপে ঢুকলো। প্রথমেই চোখে পড়ল ফাইজার লেখা মেসেজ। সে ফাইজার ইনবক্সে গেল। তাতে মেসেজ শো করছে, দোস্ত, আমার না ঘুম আসছে না, তুই কি জেগে আছিস? জানিস বন্ধু, আজকেও না সেই স্বপ্নটা দেখেছি। এবার রেজার কৌতূহল কয়েকশো গুণ বেড়ে গেল। সে অধীর আগ্রহে ইনবক্সে চোখ কেড়ে বসে আছে। ফাইজা আবারও মেসেজ করলো, কিরে গাধা, এভাবে চেয়ে আছিস কেন? রেজা এবার থতমত খেয়ে যায়। এই মেয়ে কিভাবে জানলো সে মোবাইলে চেয়ে আছে? মেসেজের টুং আওয়াজে রেজার ধ্যান ভাঙে। সে আবারও ইনবক্সে মনোনিবেশ করে। এবার ফাইজা লম্বা করে একটা মেসেজ দিয়েছে, আমি জানি তুই আমার মেসেজ দেখছিস, কিন্তু ইচ্ছা করে রিপ্লাই দিচ্ছিস না, তাই না? কিন্তু আমিও ছেড়ে দেওয়ার পাত্রী নই। আমি বলে যাব, তুই দেখে যা। আজকে আমি আবারও স্বপ্নে দেখেছি আমার বিয়ে হয়ে যাচ্ছে। লাল টুকটুকে একটা বর আমার জন্য ঘোড়ায় সওয়ার হয়ে আসছে। তারপর বাকিটুকু পড়ার রুচি আর হলো না রেজার, কারণ এই মেয়েটা সবসময় উদ্ভট কথাবার্তা বলে। আর আজ তো দেখা যাচ্ছে সে স্বপ্ন উদ্ভট দেখে। এই মেয়ের কি মাথা নষ্ট? কি সব বলছে? লাল টুকটুকে বউ শুনেছি, কিন্তু এখন শুনছি লাল টুকটুকে বড় হয়। হ্যাঁ, মেয়ে মানুষ বলেই রেজা হাপিস ছাড়ল। রেজা দিয়ার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। তার বোনটা কি সুন্দর ক্যাঙ্গারু শেপে ঘুমিয়েছে, একদম ছোট্ট একটা ক্যাঙ্গারুর বাচ্চা মনে হচ্ছে। সে দিয়ার কপালে হাত বুলিয়ে তার রুমের দিকে পা বাড়ায়। রুমে ঢুকেই বেডে গিয়ে শুয়ে পড়ল। তখনই রেজার ফোনে একটা কল আসলো। ফোন হাতে নিয়ে দেখলো স্ক্রিনে নাম ভাসছে রুবাইয়াত। রেজার মুখে বিরক্তি স্পষ্ট। রিং হয়ে কল কেটে গেছে। আবারও কল আসাতে সে ফোন রিসিভ করে বলল, তোমাকে না কতবার বলেছি রাত বিরাতে কল করবা না? এক কথা কতবার বলবো? কি জন্য ফোন দিয়েছ? কি চাই? রেজা কর্কশ গলায় শুধালো। অপর পাশ থেকে ভাঙা ভাঙা গলায় একটা মেয়ে কণ্ঠ বলল, তোমাকে নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখেছি, তাই। মেয়েটা বাকি কথা শেষ করতে পারল না। রেজা ধমকে সুরে বলল, আমাকে নিয়েই কেন স্বপ্ন দেখতে হবে তোমার? আর কি কোনো টপিক নেই স্বপ্ন দেখার? ঘুরে ফিরে কেন আমাতেই আটকাতে হয় তোমার? অপর পাশ থেকে চাপা গলায় শুধু বলল, সরি, আর হবে না, বলেই কল কেটে দিল। রেজা বিরক্তিতে চ উচ্চারণ করল। এদিকে আমরা দেখতে পাই রুবাইয়াত মেয়েটি মুখে হাত দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর বলছে, তুমি অনেক বাজে রেজা, কেন বোঝো না আমি তোমাকে কতটা ভালোবাসি? তোমার উপর কোনো বিপদ আসার আগেই যে আমি টের পেয়ে যাই। কি হবে যদি একটু ভালোবাসো আমায়? রেজা বিড়বিড় করে বলল,
এই মেয়েটি আসলে একটা বিরক্তিকর প্রাণী। তারপর মুখে কাঁথা মেলে হাত পা ছড়িয়ে ঘুমিয়ে পড়ল। রেজা ঘুমানোর পরে তার মাথার পাশে একটা কালো ছায়া দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এই ছিল আদমখোর সিরিজের প্রথম পর্ব।